তো সবাই আমাকে একটু জানাও সাউন্ড শোনা যাচ্ছে কি? আমাকে একটু জানাও আমার সাউন্ড কি তোমাদের শুনতে পাচ্ছ কি? সেই লাগতেছে মানে আচ্ছা আচ্ছা শোনা যাচ্ছে তাহলে? ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা শুরু করি তাহলে। তোমরা অবশ্যই জানো আজকে আমাদের টপিক হচ্ছে, টপিক তো নাই, টপিক লিখি নাই কেন? আজকে আমাদের টপিক হচ্ছে কোষীয় অঙ্গাণুর উৎপত্তি এবং কাজ। কিভাবে আমরা আমাদের বোটানির প্রথম অধ্যায়ে যে কোষীয় অঙ্গাণুগুলো আছে সেগুলোর উৎপত্তি কিভাবে হয়েছে এবং তাদের কাজ আমরা সহজে মনে রাখতে পারি, সেটা নিয়ে আজকে আমাদের ক্লাস। আচ্ছা, তো তোমরা আমাকে একটু এনশিওর করো যে লেখা দেখা যাচ্ছে, তো একটু এনশিওর করো। আজকে বৃহস্পতিবার। আচ্ছা ওকে, হ্যাঁ আজকে বৃহস্পতিবার, আমরা বৃহস্পতিবার আজকে একটু লাইভ ক্লাস নিচ্ছি। আচ্ছা, উই শুড স্টার্ট নাও। তো তোমরা অবশ্যই জানো বা জানার কথা যে আমাদের প্রত্যেকটা কোষীয় অঙ্গাণুর যে উৎপত্তি, প্রত্যেকটা কোষীয় অঙ্গাণু উৎপত্তি লাভ করছে কোথা থেকে বলো তো? একটা লজিক দেখাই তোমাদের। তোমরা জানো কোষ, আমি শর্টকাটে দেখাচ্ছি। দেখো, কোষকে যদি আমরা ভাগ করি দুইটা ভাগ পাই, একটা হচ্ছে কোষ প্রাচীর, একটা হচ্ছে ধরো আমি শর্টকাটে দেখাচ্ছি, ধরো একটা হচ্ছে প্রোটোপ্লাজম। ঠিক আছে, প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের আবার দুটো অংশ, সরি তিনটা অংশ। একটা হচ্ছে কোষ ঝিল্লি, একটা হচ্ছে সাইটোপ্লাজমিক বা সাইটোপ্লাজম, একটা হচ্ছে নিউক্লিয়াস। এখন তোমাদের কাছে আমার কোয়েশ্চেন যে নিউক্লিয়াস তো একটা কোষীয় অঙ্গাণু, তবে কেন নিউক্লিয়াসকে সাইটোপ্লাজম থেকে আলাদা করা হয়েছে? তোমাদের কাছে আমার কোয়েশ্চেন। নিউক্লিয়াস তো একটা কোষীয় অঙ্গাণু, তাই না? তাহলে কেন নিউক্লিয়াসকে সাইটোপ্লাজম থেকে আলাদা করা হয়েছে আমাকে বলতে পারবা? আচ্ছা, ব্লার হয়ে গেছে, বাহ। ব্যাকগ্রাউন্ডে কিসের আওয়াজ? আচ্ছা, প্যারা নাই। হ্যাঁ,
এই পোলাপাইন জানাও সবাই ভিডিও ক্লিয়ার কিনা, ঠিক হয়েছিল? আচ্ছা, এখন কি আবার ব্লার হয়ে গেছে? আচ্ছা, এই আস্তে শুকাইতে দেয় কাপড়, আর বললো না। যাই হোক, তোমরা আগে আমাকে বলো যে ভিডিও ক্লিয়ার কিনা। আচ্ছা, এরপর থেকে আর বৃহস্পতিবার লাইভ ক্লাস রাখবো না, চেষ্টা করবো অন্য কোনো বার রাখার জন্য। তোমরা আগে ক্লিয়ার করো যে ভিডিও দেখা যাইতেছে কিনা, দেন আমরা শুরু করে দিই, ঠিক আছে? ওকে, ক্লিয়ার। আচ্ছা, তো আমরা এবার চলে যাই তোমাদের কাছে। আমরা একটা কোশ্চেন নিছিলাম, সেটা কোশ্চেন, তোমাদেরকে একটা কোশ্চেন বলছিলাম, সেটা হচ্ছে কেন নিউক্লিয়াসকে সাইটোপ্লাজম থেকে আলাদা করা হয়েছে? কেন নিউক্লিয়াসকে সাইটোপ্লাজম থেকে আলাদা করা হয়েছে আমাকে একটু বলো। এই কোশ্চেনে অ্যান্সার কই? আচ্ছা, অ্যান্সার আমি বলে দিতেছি। কারণ হচ্ছে এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের যে নিউক্লিয়ার মেমব্রেন আছে, সেই নিউক্লিয়ার মেমব্রেন থেকে সকল প্রকার সাইটোপ্লাজমিক অঙ্গাণুর উৎপত্তি। আবার বলতেছি, নিউক্লিয়াসের যে নিউক্লিয়ার মেমব্রেনটা আছে, মানে তার বাহিরের যে আবরণটা আছে, সে আবরণ থেকে কি সকল প্রকার সাইটোপ্লাজমিক অঙ্গাণুর উৎপত্তি। এই কারণে সাইটোপ্লাজমকে বা নিউক্লিয়াসকে কি করা হয়েছে, সাইটোপ্লাজম থেকে আলাদা রাখা হয়েছে। যে নিউক্লিয়াসের যে নিউক্লিয়ার মেমব্রেন আছে, সেখান থেকে কি বিভিন্ন সাইটোপ্লাজমিক অঙ্গাণুর উৎপত্তি। তাহলে চলো কিভাবে উৎপত্তি লাভ করে আমরা ছোট্ট করে একটু দেখে নিই। ধরো এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, আমি ছোট্ট করে আঁকি, না বড় করেই আঁকি, ছোট করে আঁকা অনেকে পছন্দ করে না। ধরো এরকম, আমরা এখান দিয়ে মাঝখান দিয়ে কেটে দিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার মেমব্রেন, তাই না? তো এই যে নিউক্লিয়ার মেমব্রেন, এখানে কি থাকে, নিউক্লিওলাস থাকে এবং এর সাথে ক্রোমাটিন তন্তু থাকে, তোমরা জানো। ওকে, তোমাদের কমেন্ট দেখলে আমি হাসবো না কি করবো আমি বুঝতেছি না। দেখো, তো এই যে নিউক্লিয়াস, আমরা জানি নিউক্লিয়াসের সাথে কি থাকে, ঠিক এরকম ভাবে একটা অঙ্গাণু থাকে। তোমাদের কাছে কোশ্চেন, এই বেচারারে আমরা কি বলি বলো? নিউক্লিয়াসের সাথে এভাবে ভাঁজযুক্ত একটা অঙ্গাণু থাকে, এই অঙ্গাণুটার নাম কি আমাকে বলো কুইকলি। আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সার দাও তাড়াতাড়ি। যে এই যে এখানে এই অঙ্গাণুটা সবুজ কালার যে অংশটা আছে, এই অঙ্গাণুটার নাম কি কুইকলি? গুড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।
এটাকে আমরা কি বলি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমি সংক্ষেপে লিখতেছি ER, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সংক্ষেপে লিখলাম। এটাকে আমরা কি বলি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো তোমাদের কাছে আমার কোশ্চেন, এটা কি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাকি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? এটা কি রাফ মানে কি এটা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাকি এটা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? কুইকলি আচ্ছা, এটা হচ্ছে কি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, চিত্রা বলছে। আচ্ছা, এটাকে বলি কি আমরা? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো অমসৃণ মানে কি? রাফ। তার মানে এটা হচ্ছে আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তোমাদের আচ্ছা, আর কোশ্চেন করে লাভ নেই, অনেক কোশ্চেন করে ফেলছি। কেন এটাকে আমরা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলি? এই যে আমরা বলছি যে উৎপত্তি অনুসারে এটাকে আমরা ব্যাখ্যা করব কেন আমরা এটাকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলি। খেয়াল করে দেখো, ধরো এটা হচ্ছে একটা মার্কার। এই মার্কারের যে তল, এই তলটা কি মসৃণ না? কেন মসৃণ? কারণ এখানে কিছু আছে নাই, কিছু নাই, এজন্য কি মসৃণ। প্লাস এই যে এটা বোর্ডের যে তল, এটা কি মসৃণ তল। কেন মসৃণ তল? কারণ এখানে কিছুই নাই বা পিছলানো, এই জন্য কি এটা মসৃণ। অর্থাৎ মসৃণ তলে কি থাকবে না? কিছু থাকবে না, এই জন্য কি এটা মসৃণ। ক্লিয়ার? বাট অমসৃণ তল কোনগুলা? ধরো তোমার এই যে মার্কারের এখানে যে লেখাটা আছে, লেখাটা থাকা মানে কি? এই লেখাটা থাকা মানে হচ্ছে এটার উপরে কিছু একটা আছে। তো কিছু একটা থাকলে কি হবে? ব্যাপারটা খসখসে লাগবে না, মানে কি অমসৃণ হয়ে যাবে। ঠিক সেরকম রাফ কথার মানে হচ্ছে অমসৃণ। রাফ কথার মানে কি? অমসৃণ। রাফ কথার মানে হচ্ছে অমসৃণ। তাহলে এই অমসৃণ মানে কি? অবশ্যই এর কাছে বা এর সারফেসে কিছু একটা থাকবে। কি থাকবে? তোমরা জানো আমাদের যে নিউক্লিওলাস আছে, এই নিউক্লিওলাস কি করে? হিউজ পরিমাণে রাইবোজোম প্রডিউস করে। কি তৈরি করে? রাইবোজোম তৈরি করে। কি তৈরি করে? রাইবোজোম তৈরি করে। তাহলে এই নিউক্লিওলাস যত বেশি রাইবোজোম তৈরি করবে, এই রাইবোজোম গুলো কি আস্তে আস্তে এখান দিয়ে বেরোবে কিনা? এই যে রন্ধ্র দিয়ে বেরোবে। তো রন্ধ্র দিয়ে বেরোবার সময় কি হবে? এরা এই যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে আস্তে আস্তে কি হবে? জমা হবে। এভাবে আস্তে আস্তে জমা হবে। তাহলে দেখো তো, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যদি তোমার রাইবোজোম জমা হয়, তাহলে সেটা কি মসৃণ হবে না অমসৃণ হবে? অবশ্যই একে যদি তুমি ধরার চেষ্টা করে দেখবে কি রাইবোজোম আছে, তার মানে কি ব্যাপারটা অমসৃণের মতো দেখাবে। এই জন্য এটাকে আমরা কি বলি? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও সবাই। আচ্ছা, তোমাদের কোশ্চেন হচ্ছে যে প্রথমে তো মসৃণ হয়েছে না, এটা যখন তৈরি হয়েছে, তৈরি হওয়ার সাথে সাথে এখান থেকে তো অনবরত এখান থেকে কি হইতেছে? রাইবোজোম প্রডিউস হইতেছে। দেন প্রডিউস হওয়ার পর সেটা ডিরেক্ট এই যে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এসে পড়তেছে। বুঝতে পারছি? এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাও তৈরি হইতেছে কোথা থেকে? এই যে নিউক্লিয়ার মেমব্রেনের ভাঁজ থেকে, স্ট্রেস থেকে। এই নিউক্লিয়ার মেমব্রেনটাই কি ভাঁজ হয়ে এটাকে তৈরি করছে। দেন এর উপরে কি সরাসরি কি রাইবোজোম তৈরি হইতেছে আর পড়তেছে। ক্লিয়ার? এই জন্য নিউক্লিয়াসের সাথে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা থাকে তাকে আমরা কি বলবো? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ক্লিয়ার কিনা? একটু দাঁড়াও। বসা। আচ্ছা, আমরা কি এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও।
আচ্ছা আরেকবার হচ্ছে আমি শর্টকাটে বলতেছি, দেখো এগুলা হচ্ছে, এটা হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের যে নিউক্লিয়ার মেমব্রেনটা আছে, সেই নিউক্লিয়ার মেমব্রেন থেকে আমাদের কি বিভিন্ন প্রকার কোষীয় অঙ্গাণুগুলো তৈরি হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কিভাবে তৈরি হয়েছে? নিউক্লিয়ার মেমব্রেনটা ভাঁজ হয়ে কি তৈরি করছে? এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাকে তৈরি করছে। দেন এই যে নিউক্লিওলাস কি করে? নিউক্লিওলাস প্রচুর পরিমাণে রাইবোজোম প্রডিউস করে। তো রাইবোজোম গুলো কি হবে? অবশ্যই নিউক্লিয়াস থেকে বাইরে বেরিয়ে আসবে। দেন বাইরে বের হওয়ার সময় এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে ছড়ায় ছিটায় পড়বে। তখন এটাকে আমরা কি বলবো? তখন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাকে আমরা বলবো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ক্লিয়ার নাকি? আমাকে একটু জানাও। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। সবাই আমাকে একটু জানাও যে এতটুকু আমরা ক্লিয়ার কিনা, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিভাবে আসছে এটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। প্রত্যেকে জানো, যারা যারা আছে তারা প্রত্যেকে জানো। ওকে, এবার খেয়াল করো, এই যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এ কি সবসময় এখানে থাকবে? সে সবসময় এখানে থাকবে না। যখন সে পরিণত হয়ে যাবে তখন কি করবে? সে এখান থেকে বেরিয়ে আসবে। এখান থেকে কি করবে? সেখান থেকে বেরিয়ে আসবে। এই যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কি হবে? এখান থেকে বেরিয়ে আসবে। বেরিয়ে আসার পরে সে কি ডিরেক্ট যেরকম একটা স্ট্রাকচার তৈরি করবে, মানে শুধুমাত্র রাইবোজোম তৈরি করবে এবং তার গায়ে লেগে থাকা যে রাইবোজোম গুলো আছে, সেই রাইবোজোম গুলো কি এই যে এখানে মুক্ত অবস্থায় চলে আসবে। ক্লিয়ার? এখানে মুক্ত অবস্থায় চলে আসবে। তাহলে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা তৈরি হলো, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাকে আমরা কি বলবো বলতো? এটার গায়ে কি কোনো কিছু আছে? রাইবোজোম বা অন্য কোনো কিছু আছে? কোনো কিছু কিন্তু নাই। তো যেহেতু কোনো কিছু নাই, এই জন্য এটাকে আমরা বলবো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ মানে কি? মসৃণ। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা কি? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং এই যে এখানে যে রাইবোজোম গুলো এখানে ছড়ানো ছিটানো আছে, এই যেগুলোই কি আমাদের মুক্ত রাইবোজোম। এবং তোমরা নরমালি যে রাইবোজোম গুলা চিনো, যে আমাদের 50S এবং 30S মিলে 70S এবং 60S এবং 40S মিলে কি 80S তৈরি করে, তাই না? তো তোমরা যেগুলা চিনো যে 50S 30S কিংবা 60S 40S, এইগুলাই হচ্ছে মূলত এই মুক্ত রাইবোজোম। ক্লিয়ার? এগুলাই কি? এই মুক্ত রাইবোজোম। বুঝতে পারছি? আমাকে একটু জানাও এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা। এগুলা কি কমেন্ট? অনেক কিউট করে বুঝান মানে কি? হ্যাঁ, সবাই আমাকে একটু বলো আমরা কি এই পর্যন্ত বুঝছি কিনা। তোমাদেরকে জুম ক্লাস নিলেই ভালো হয়। তাহলে আমরা এখন চলে যাব পরবর্তী পার্টে।
এই শ্রাবণ পাম দেয়া বন্ধ করো, দেখো। আচ্ছা, পাম দেয়া বন্ধ করো। ওকে, তারপর চলে যাই। দেখো, এটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কি আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং কি মুক্ত রাইবোসোম গুলো তৈরি হয়েছে। ঠিক আছে, এবার এই যে রাফ এন্ডো, এই যে তোমার স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আমি এই পার্টটাকে মুছে দেই। আমাদের যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো আছে, এই যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখান থেকে কি মূলত আমাদের এরকম 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 বিভিন্ন সিস্টার্নি, তারপর হচ্ছে ছোট ছোট ভ্যাসিকল, এগুলো তৈরি হবে, বুঝতে পারছি, বা বড় ভ্যাসিকল তৈরি হবে। তো এই জিনিসটার নাম কি? এই জিনিসটা হচ্ছে তোমার গোলগি বডি। কি বডি? গোলগি বডি। তার মানে আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দেন স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কি গোলগি বডি তৈরি হবে। তো গোলগি বডির মধ্যে কি আছে? সিস্টার্নি আছে, ভ্যাসিকল আছে, ইটিসি, তাই না? গোলগি বডি তৈরি হলো। পরবর্তীতে এই যে গোলগি বডিতে থাকা যে ছোট ছোট ভেসিকল গুলো আছে, ছোট ছোট যে ভেসিকল গুলো আছে, এই ভেসিকল গুলো থেকে পরবর্তীতে এগুলা একটু চেঞ্জ হয়ে, একটু বিবর্তিত হয়ে লাইসোজোম তৈরি করবে। কি তৈরি করবে? লাইসোজোম তৈরি করবে। কি তৈরি করবে? লাইসোজোম তৈরি করবে। তাহলে আমাদের উৎপত্তির স্থানটা আমরা একটু আরেকবার দেখি। আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হবে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং কি মুক্ত রাইবোসোম। যদি তোমাকে বলে শুধু রাইবোসোম কোথা থেকে তৈরি হয়, শুধু রাইবোসোম তৈরি করে হচ্ছে আমাদের নিউক্লিওলাস। বাট যদি বলে মুক্ত রাইবোসোম কোথা থেকে তৈরি হয়, সেটা তৈরি করতেছে কে? দেখো, মুক্ত রাইবোসোম তৈরি করতেছে আমাদের অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং কি মুক্ত রাইবোসোম তৈরি হয়েছে। এবং এই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আমাদের গোলগি বডি তৈরি হলো, দেন গোলগি বডি থেকে লাইসোজোম তৈরি হয়েছে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। প্রত্যেকে আমাকে একটু জানাও যে আমরা এই পর্যন্ত ক্লিয়ার কিনা। ওকে, সবার জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ। আমরা একটু পর একটা মজার জিনিসে চলে যাব। তো এর আগ পর্যন্ত সবাই একটু চুপচাপ থাকি আমরা, এবং প্রত্যেকে কমেন্ট করে অফ করো। এখন 142টা কমেন্ট হয়ে গেছে। প্রত্যেকে কমেন্ট করে অফ করো, প্রত্যেকে। শুধুমাত্র তারাই কমেন্ট করবা যারা যারা এটা বুঝছো, আবার যারা যারা না বুঝছো তারাও করবা। বুঝছো কি বুঝো নাই, শুধুমাত্র এতটুকু, এছাড়া আর এক্সট্রা কিচ্ছু না। ওকে, প্রত্যেকে। হ্যাঁ, লাইসোজোম ভেসিকল থেকেই তৈরি হয়। ঠিক আছে, গোলগি বডির যে ভেসিকল গুলো আছে সেখান থেকে কি লাইসোজোম গুলো তৈরি হয়। ওকে, বাকিরা জানাও তোমরা বুঝছো কিনা, আমাকে একটু কুইকলি জানাও। ওকে, তাহলে আমাদের মোটামুটি উৎপত্তিটা শেষ হয়ে যাবে। এই হা হা দেয়া বন্ধ করো। আচ্ছা, এবার আমরা চলে যাব এদের যে কাজ। তো কাজ বোঝার জন্য আমি কেন তোমাদের আগে উৎপত্তিটা বুঝেছি সেটা একটু পরে বুঝবা। ঠিক আছে, এটাকে মুছে ফেলি।
ওকে, তো তোমরা এতক্ষণে বুঝে গেছো যে আমাদের নিউক্লিয়ার মেমব্রেন, এই নিউক্লিয়ার মেমব্রেন থেকে আমি একটু অন্য কালি দিয়ে লিখি এই অংশটাকে, আমাদের নিউক্লিয়ার মেমব্রেন, সেই নিউক্লিয়ার মেমব্রেন থেকে কি তৈরি হয়েছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমি ই দ্বারা প্রকাশ করলাম কারণ ই দিয়ে কোনো প্রকার কোষীয় অঙ্গাণু নেই। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়েছে গোলগি বডি। কি তৈরি হয়েছে, গোলগি বডি তৈরি হয়েছে। গোলগি বডি থেকে লাইসোজোম তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে, লাইসোজোম তৈরি হয়েছে। লাইসোজোম কি তৈরি করে, কেরাটিন তৈরি করে। কি তৈরি করে, কেরাটিন তৈরি করে। তাহলে ফুল জিনিসটা কি হইতেছে বলতো, নিউক্লিয়ার মেমব্রেন ইজিএল কেরাটিন, ইজিএল কেরাটিন। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন ইজিএল কেরাটিন, নিউক্লিয়ার মেমব্রেন ইজিএল কেরাটিন। মাইক্রোফোনের দাম নিয়ে কথা না বলাই ভালো, সবাই একটু ক্লাসটা মনোযোগ দিয়ে শুনে, ঠিক আছে? আচ্ছা, স্বপ্নিল দেব, শ্রাবণ, আপনি কোন জায়গাটা বুঝেন না একটু স্পেসিফিক ভাবে বলেন। আপনি কোন জায়গাটা বুঝেন নাই আমাদের একটু স্পেসিফিক ভাবে বলেন, আমরা বুঝাই দিতেছি আপনাকে। তো এই হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। তারপর কি, ই ফর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। G for Golgi body, L for lysosome, ঠিক আছে? আর কেরাটিন মানে তো কেরাটিন, তাই না? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের তিনটা কোষীয় অঙ্গাণু। তো এই তিনটা কোষীয় অঙ্গাণুর কাজ নিয়ে, বিশেষ করে লাইসোজোম নিয়ে আমাদের খুব একটা বেশি প্রবলেম হয় না। বিশেষ করে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গোলগি বডি নিয়ে মানে ম্যাক্সিমাম সময় আমাদের প্রবলেম হয় এদের কাজগুলো নিয়ে, ঠিক আছে? তো আমি এই দুটার কাজ সবার আগে বলতেছি। তোমরা জানো এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে দুই ভাগে ভাগ করছিলাম আমরা। একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা কি, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম থাকে, এরকম রাইবোজোম থাকে, তাহলে এগুলো হচ্ছে রাইবোজোম। তাহলে যদি রাইবোজোম থাকে তাহলে তাকে আমরা কি বলি, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, ইজিএল এটা তো কিছুই না, নিউক্লিয়ার মেমব্রেন ইজিএল কেরাটিন। কিভাবে একটা পর একটা উৎপত্তি লাভ করছে আমরা পড়ছিলাম। নিউক্লিয়ার মেমব্রেন থেকে কি, নিউক্লিয়ার মেমব্রেন থেকে কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কি, গোলগি বডি, গোলগি বডি থেকে কি, লাইসোজোম, লাইসোজোম থেকে কেরাটিন প্রস্তুত হয়েছে। এটাই আর কি আমরা সিরিয়াল ওয়াইজ উৎস আকারে মনে রাখছি যে কে কার থেকে উৎপত্তি লাভ করছে, এবং আমরা এটার সাহায্যে মোটামুটি এদের কাজগুলোকে মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে দেখো তো, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম থাকে তাকে আমরা কি বলি, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে তার কাজ কি হবে, তার কাজ যেহেতু এর মধ্যে রাইবোজোম আছে, তার মানে তার প্রধান কাজ হচ্ছে, রাইবোজোম কি করে, প্রোটিন সিনথেসিস করে। তাহলে এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি, প্রোটিন তৈরি করা। কি তৈরি করা, প্রোটিন তৈরি করা। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রধান কাজ কি, প্রোটিন তৈরি করা। কি তৈরি করা, প্রোটিন তৈরি করা। বুঝতে পারছি? তার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি, প্রোটিন তৈরি করা, যেহেতু তার মধ্যে কি থাকে, রাইবোজোম থাকে। ক্লিয়ার? চলে যায় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে দেখো, জাস্ট লজিক্যালি খেয়াল করো, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যেহেতু প্রোটিন থাকে, এই জন্য সে প্রোটিন তৈরি করে। তাহলে বাকি যা কিছু আছে সেগুলো কি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করে। তাহলে তোমাকে যদি বলে গোলগি বডি কে তৈরি করে, অবশ্যই জানো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বাট পরীক্ষায় এন্ডোপ্লাজমিক রেটিকুলামে দুইটা অংশ দেওয়া আছে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং কি, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে তুমি কোনটা অ্যান্সার করবা? তো যেহেতু রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে, প্রোটিন তৈরি করে বা রাইবোজোম আছে এর মধ্যে, এই জন্য বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো কি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম করে। তাহলে গোলগি বডি কে প্রস্তুত করবে, গোলগি বডি তৈরি করবে হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করবে, গোলগি বডি
তৈরি করবে। তোমাকে যদি বলে লিপিড সিনথেসিস কে করে, লিপিড সিনথেসিস কে করে, তাহলে লিপিড সিনথেসিস করে হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাকি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? তো অবশ্যই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে, লিপিড সিনথেসিস করে। তোমাকে যদি বলে গ্লাইকোজেন সিনথেসিস কে করে, সেটাও কি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামই করতেছে। গ্লাইকোজেন গ্লাইকোজেন সিনথেসিস করে। তাহলে এই তিনটা জিনিস সে কি তৈরি করে, কে তৈরি করে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এতটুকু আমরা বুঝছি কিনা আমাকে একটু জানাও। আচ্ছা ভিডিও পজ হয়ে গেছে, তোমরা আমাকে একটু জানাও যে এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা। ওকে, আর কে কে বুঝেন নাই আমাকে একটু বলো। শ্রাবণ, ওইটা আরেকবার মানে কি? দেখো আরেকবার বলতেছি, আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কি আছে? যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে প্রোটিন থাকে বা রাইবোসোম লাগানো থাকে, তাহলে সে কি করবে? তাকে আমরা বলবো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং সে কি করবে? প্রোটিন তৈরি করবে। শেষ, একবারে ক্লিয়ার। তার মানে প্রোটিন বাদে বাকি যা কিছু আছে, কি আছে? কার্বোহাইড্রেট আছে, তারপর হচ্ছে লিপিড আছে, তারপর হচ্ছে তোমার গোলগি বডি আছে। তাহলে এই তিনটা জিনিস কে তৈরি করবে? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। শেষ। আচ্ছা ভিডিও তো একটু পর পর আটকে যায় না, মানে আমি যেখানে দেখতেছি আমার ল্যাপটপে, অ্যাটলিস্ট আমার ল্যাপটপে আটকে যায় না। তো তোমাদের ব্যাপারটা আমি বলতে পারতেছি না, যেহেতু আমার ল্যাপটপে আটকে নেই, তার মানে আমার এখান থেকে মেবি কোনো ডিস্টার্ব নাই। অনেকে বলতেছে নাই। ওকে, আমরা কি পর্যন্ত বুঝছি? তাহলে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখো, এরপর তোমরা আরেকটা জিনিস পড়বা, সেটা হচ্ছে সেলুলোজ। কোষ প্রাচীরের প্রধান গাঠনিক উপাদান হচ্ছে সেলুলোজ, তোমরা জানো। তো এই সেলুলোজ কে তৈরি করে? এই মহৎ কার্য সমাধান করে বা এই মহৎ কার্য সম্পূর্ণ করে আমাদের এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বাবা জীবন। কিরকম? সে হচ্ছে সেলুলোজ তৈরি করে। কি তৈরি করে? সেলুলোজ তৈরি করে। কি তৈরি করে? সেলুলোজ তৈরি করে। এভাবে মনে রাখবা। তো আপাতত মনে রাখো, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কখনো কখনো দুইটাই সেলুলোজ তৈরি করতে পারে, আবার কখনো কখনো তোমার স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করে। বুঝতে পারছি? প্রজাতি ভেদে এগুলা ভিন্ন হয়। যাই হোক, তো আপাতত মনে রাখো, মূলত এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাই কি করে? সেলুলোজ তৈরি করে। ক্লিয়ার? চলে যাই গোলগি বডিতে। দেখো এই যে খুব বেশি কাজ কিন্তু না, অল্প কয়েকটা কাজ, তাই না? দেখো মনে রাখতে কিন্তু খুব ইজি। এরপর চলে যাই গোলগি বডিতে। তো গোলগি বডি কি কাজ করে? দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে তোমার লিপিড গুলা তৈরি হয় বা যে গ্লাইকোজেন গুলা তৈরি হয়, সেগুলোকে কি করে? এই গোলগি বডি প্যাকেট করে। ব্যাপারটা অনেকটা এরকম, তোমরা যে বাজারে যে চিপস খাও বা প্যাকেট জাতীয় যে বিস্কুট গুলা খাও, এগুলা কি ডিরেক্ট তোমাকে দেয়? দেয় না, কিন্তু ফার্স্টে কারখানায় এগুলা তৈরি হয়, তৈরি হওয়ার পর সেগুলোকে প্যাকেট করে তারপর তোমার হাতে দেয়। ঠিক সেরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে জিনিসগুলো তৈরি করছে, এই জিনিসগুলোকে কি করতে হবে? গোলগি বডি প্যাকেট করতে হবে। এই প্যাকেটের কাজটা কি করে? গোলগি বডি করে। এখন কথা হচ্ছে কেন প্যাকেট করতে হবে? প্যাকেট করার কারণ হচ্ছে, ধরো লিপিড বা গ্লাইকোজেন এগুলা যদি বাহিরে বা সাইটোপ্লাজমে সরাসরি ছেড়ে দেওয়া হয়, এটা কি হয়ে যাবে? ঠিক আমাদের খাবার দাবার যদি আমরা বাইরে খোলামেলা রেখে দেই, নষ্ট হয়ে যাবে না? ঠিক সেরকম
এই যে গ্লাইকোজেন লিপিড এগুলোকে বাইরে ছেড়ে দিলে এরা কি করবে, এরা অন্যান্য বিক্রিয়া অংশগ্রহণ করে ফেলবে। ঠিক আছে, যে জেন্দা পারবো আমরা কি এদেরকে নিয়ে বিক্রিয়া করায় ফেলবো। এই জন্য এদেরকে কি করতে হয়, এদেরকে প্যাকেট করতে হয়। এই প্যাকেটের কাজটা কে করে, এই প্যাকেটের কাজটা করে হচ্ছে গোলগি বডি। তার মানে গোলগি বডির প্রথম কাজ কি বা প্রধান কাজ কি, প্রধান কাজ হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে আগত বস্তুকে প্যাকেট করা। এই প্যাকেট বলতে তোমরা যে প্যাকেট মানে প্যাকেট ভাবো সেই প্যাকেট না, বুঝতে পারছি? তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে আগত বস্তুকে কি করা, প্যাকেট করা, অর্থাৎ তাদেরকে একসাথে করে আটকানো, বুঝতে পারছি? দ্বিতীয়ত তোমরা একটু দেখো, এই যে লাইসোজোম, লাইসোজোম গোলগি বডি কি করে, এই লাইসোজোমটাকে তৈরি করে। তার মানে দ্বিতীয় কাজ লাইসোজোম তৈরি করা। একটা ব্যাপার খেয়াল করো, আমি এই ব্যাপার এই জিনিসগুলোকে যদি তোমাদের টেকনিক দিয়ে বোঝাইতাম, ঠিক আছে, গোলগি বডি যে গোলগি এই ওয়ার্ডটা দিয়েই কিন্তু টেকনিক আছে। ঠিক আছে, এই ওয়ার্ডটা দিয়ে কিন্তু টেকনিক আছে। তো যাই হোক, তো টেকনিক ওটা দিয়ে বুঝাইলে বোঝানো যাইতো, বাট আমি চাইতেছি তোমরা সোর্সের মাধ্যমে কিভাবে কি আসতেছে না আসতেছে এই মাধ্যমে বা এভাবে তোমরা শেখো। তাহলে মনে করো কোন জায়গায় কি ঘটতেছে না ঘটতেছে যদি কোশ্চেন বানাইয়াও আসে তুমি পারবা, বুঝতে পারছি? আচ্ছা, আবার ব্লার হয়ে গেছে। আচ্ছা, আমাকে একটু জানো এখন মেবি ঠিক আছে? এখন কি ঠিক আছে? আমাকে একটু, হ্যাঁ ওকে ঠিক আছে। বাকিদের কারো কোনো প্রবলেম নাই? আমার একটা কমেন্টে কেন হারা দেবো তোমার কমেন্টে? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করলাম, আমরা এই যে গোলগি বডি থেকে লাইসোজোম তৈরি করলাম। তারপর তারপর তোমরা দেখবা বইতে লেখা আছে গোলগি বডিকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কেন কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা, আগে লিখি, একে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তো কেন এদেরকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলি, চলো ব্যাপারটা বিশ্লেষণ করি। তোমরা অবশ্যই জানো যে গ্লাইকোপ্রোটিন নামে এক ধরনের প্রোটিন আছে। এই অফলাইনে যারা আজকে ক্লাস করছো এরা একটু আওয়াজ দাও, গ্লাইকোপ্রোটিন কি? প্রত্যেকে আওয়াজ দাও, গ্লাইকোপ্রোটিন কি? অফলাইনে আজকে যারা যারা ক্লাস করছো। হ্যাঁ, ভিডিও ব্লার, সমস্যা নেই, তোমরা আওয়াজ দাও। গ্লাইকোপ্রোটিন কি আগে বলো। আরেকটু বলি, গ্লাইকোপ্রোটিন আরেকটা হচ্ছে মিউকোপ্রোটিন, পড়াইছিলাম, আজকেই পড়াইছি। আচ্ছা, গ্লুকোজ আর প্রোটিন, গুড। গ্লাইকোপ্রোটিন মানে কি? এই যে গ্লাইকো কথার মানে হচ্ছে গ্লুকোজ, গ্লাইকো কথার মানে কি? গ্লুকোজ। এই গ্লুকোজের সাথে যখন কোনো প্রোটিন যুক্ত হয় তখন তাকে আমরা বলি কি? গ্লাইকোপ্রোটিন। তো কোষে যে প্রোটিন গুলো উৎপাদন হয় বা যে গ্লুকোজ গুলো উৎপাদন হয়, এই গ্লুকোজ গুলো বা প্রোটিন গুলো কি মূলত একসাথে থাকে, মানে গ্লাইকোপ্রোটিন হিসেবে জমা থাকে। ঠিক আছে, গ্লাইকোজেন হিসেবেও জমা থাকে, আবার গ্লাইকোপ্রোটিন হিসেবেও কি তারা থাকে। এখন এই যে গ্লাইকোপ্রোটিন গুলো থেকে কি, যখন ধরো তুমি খাবার খাও না বা উদ্ভিদ যখন খাবার পায় না তখন কি তার গ্লুকোজ দরকার হয়। এই গ্লুকোজটাকে সে কি করে, তখন এই গ্লাইকোপ্রোটিন থেকে নিয়ে নেয়। কিভাবে নেয়? এই গোলগি বডিতে এসে নিয়ে নেয়। কিরকম ভাবে? এই যে গোলগি বডি কি করে, গ্লুকোজ থেকে প্রোটিনটাকে আলাদা করে দেয়। কি করে? এই যে গ্লুকোজ থেকে প্রোটিনটাকে আলাদা করে দেয়। আলাদা করলে কি হবে? গ্লুকোজ আর প্রোটিন আলাদা হয়ে গেল। তখন কি, তখন এই গ্লুকোজটাকে সে শ্বসনে কাজে লাগাতে পারবে। তার মানে এই যে গ্লুকোজ বা কার্বোহাইড্রেট তৈরি করতেছে কে? মোটামুটি তৈরি করতেছে না, বাট সে তো এটাকে আলাদা করতেছে, তাই না? তার মানে এটা তৈরি করতেছে কে? তাহলে গ্লুকোজটা তৈরি করতেছে বা কার্বোহাইড্রেটটা তৈরি করতেছে কে? আমাদের গোলগি বডি। কে তৈরি করতেছে? গোলগি বডি। এই জন্য কার্বোহাইড্রেট, গোলগি বডিকে কি বলা হয়? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি।
আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা বুঝছি গোলজি বডির কাজ। আমরা এরপর একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে এন্ডোপ্লাজম রেটিকুলামের মধ্যে যে সিস্টানি থাকে এবং গোলজি বডির মধ্যে যে সিস্টানি থাকে, এই দুটো সিস্টানির মধ্যে পার্থক্য আছে। কেউ কি আমাকে বলতে পারবা এই দুটো সিস্টানির মধ্যে কি পার্থক্য আছে? আবার বলি কোশ্চেনটা, এন্ডোপ্লাজম রেটিকুলামের মধ্যে যে সিস্টানি আছে এবং গোলজি বডির মধ্যে যে সিস্টানি আছে, এই দুটো সিস্টানির মধ্যে কিন্তু পার্থক্য আছে। পার্থক্যটা কি আমাকে বলতে পারবা? কুইকলি জানাও। ওই জায়গাটা এখনো ক্লিয়ার হইলো না। কোন জায়গাটা? কোন জায়গাটা তোমার ক্লিয়ার হয় নাই? খুলে বলো, ঠিক আছে? খুলে বলো কোন জায়গাটা তোমার ক্লিয়ার হয় নাই। একটা এন্ডোপ্লাজম রেটিকুলামে আর একটা গোলজি বডিতে। হ্যাঁ, দুইটা তো মানে দুই জায়গাতেই তো তোমার সিস্টানি আছে, তাই না? এন্ডোপ্লাজম রেটিকুলামেও সিস্টানি আছে এবং গোলজি বডিতেও সিস্টানি আছে। বাট আমার কোশ্চেন হচ্ছে যে এই দুটা সিস্টানির মধ্যে পার্থক্য কি? আচ্ছা আচ্ছা, আমাকে একটু বলে এই দুটা সিস্টানির মধ্যে পার্থক্য কি? বলো। হ্যাঁ, পোলাপাইন কই? না না না, একটা মসৃণ একটা অমসৃণ না, সিস্টানিতে পার্থক্য আছে। সিম্পল, একবারে সিম্পল। দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো কিরকম থাকে বলো তো? এন্ডোপ্লাজম রেটিকুলামের যে সিস্টানি, এরা একসাথে এইভাবে একটার সাথে একটা যুক্ত থাকে, এভাবে একটার সাথে আরেকটা যুক্ত থাকে। বাট গোলজি বডির যে সিস্টানি, এরা হচ্ছে ডিরেক্ট, কেউ কারোর সাথে যুক্ত থাকে না। এরা হচ্ছে ভাব দেখায় চলে, যে আমি ভাব নিয়ে চলি, কারোর লোকে কেউ যুক্ত নাই। বুঝতে পারছি? এই হচ্ছে দুটা সিস্টানির মধ্যে পার্থক্য। ক্লিয়ার? একটা হচ্ছে অশাখ, দেখবা বইতে লেখা আছে, এটা হচ্ছে অশাখ কারণ এর কোনো শাখা নাই, কারোর সাথে যুক্ত নাই। আর এটা কি শাখান্বিত, কারণ কি একটা আরেকটার সাথে যুক্ত। ক্লিয়ার? শ্রাবণ, লিটল আঙ্কেল তোমার কি হয়? লিটন আঙ্কেল তোমার কি হয়? আমাকে একটু বলো তো, লিটন আঙ্কেল তোমার কি হয়? এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু জানাও। এই পোলাপাইন আপ ডাউন করতেছে কেন? বুঝছি, তোমার প্রজনন তন্ত্রে ক্লাস করলে মনে করো এখন আমি স্টুডেন্ট জায়গা দিতে পারতাম না। বোরিং জিনিস ক্লাস করাইতেছে, এই জন্য স্টুডেন্টের সংখ্যা কম। এই চাইতে আমার জুম ক্লাসে স্টুডেন্ট অনেক বেশি। আচ্ছা, কই গেল? ছিলাম, হ্যাঁ আমরা এখানে ছিলাম সিস্টার নিতে, তো এটা আমরা মুছে ফেললাম। শ্বশুর আব্বা হয়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমরা গোলজি বডি, এন্ডোপ্লাজম রেটিকুলাম এবং গোলজি বডির কাজগুলো কি মোটামুটি ভাবে করে ফেললাম। চলে যাব লাইসোজোম। তো লাইসোজোম তার এখানে জায়গা হবে না। লাইসোজোমের কাজটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, আমি এটা হাত দিয়ে মুছে ফেলি, এগুলো মুছে ফেললাম। তাহলে তো লাইসোজোমের প্রথম কাজ তোমরা আমাকে বলো, এই চিত্রটা থেকে লাইসোজোমের প্রথম কাজ আমাকে একটু বলো তো।
স্টুডেন্ট বেশি দিয়ে কাম নেই, যারা আছে তাতেই চলবে আমার। দেখো লাইসোজোমের একটা কাজ আমাকে বলো, প্রত্যেকে লাইসোজোমের একটা কাজ আমারে বলো, এই যে এখান থেকে লাইসোজোমের একটা কাজ বলো কুইকলি। হ্যাঁ ক্যারোটিন, ক্যারোটিন ওটা হচ্ছে ক্যারাটিন, ক্যারাটিন ক্যারাটিন তৈরি করা। লাইসোজোমের প্রথম কাজ ক্যারাটিন প্রস্তুত করা। কি প্রস্তুত করা? ক্যারাটিন প্রস্তুত করা। লাইসোজোমের প্রধান কাজ হচ্ছে ক্যারাটিন প্রস্তুত করা। এখন বাকি যে কাজগুলো আছে সেগুলোকে আমরা মনে রাখবো একটা ওয়ার্ড দিয়ে, সেটা হচ্ছে লেমা। ওয়ার্ডটার নাম কি? লেমা। বাকি কাজগুলো কিভাবে মনে রাখবো? লেমা। তো লতে লাইসোজোম, লতে কি? লেমা। লতে লাইসোজোম, লতে কি? লেমা। তো লাইসোজোম লেমা, লাইসোজোম লেমা, এভাবে মনে রাখবা লাইসোজোম লেমা। তাহলে এই যে ল মানে কি? ল মানে হচ্ছে লাইসিস, লাইসিস অফ সেল। ল মানে কি? লাইসিস অফ সেল। ই দিয়ে দুটা ওয়ার্ড মনে রাখবা, এটা হচ্ছে এক্সোসাইটোসিস, এটা হচ্ছে এন্ডোসাইটোসিস। M for metamorphosis, এবং এ দিয়ে দুইটা মনে রাখবা, একটা হচ্ছে অটোফ্যাগি এবং এ ফর অটোলাইসিস। অটোফ্যাগিস, এই নাহিয়ান কি লেখছো? অটোফ্যাগিস মানে কি? কেরাটিন তৈরি। আচ্ছা আচ্ছা খেয়াল করো, আমরা এই যে লাইসোজোমের যে কাজগুলো সেগুলো কিসের মাধ্যমে মনে রাখতে পারি? লেমা। তো ল ফর লাইসিস অফ সেল, সেলটাকে কি করে ফেলা? কোন একটা কোষকে, বাহিরের কোন একটা কোষ বা মানে যে কোনো একটা কোষকে, বিশেষ করে জীবাণুর কোষগুলোকে সে কি করে দেয়? লাইসিস মানে ভেঙে ফেলে। কি করে? ভেঙে ফেলে। বা এক্সোসাইটোসিস করে, বা এন্ডোসাইটোসিস করে, বা মেটামরফোসিস করে, বা অটোফ্যাগি বা অটোলাইসিস। দেখছো কত ওয়ার্ড? লাইসিস অফ সেল এটা হতে পারে দুই ধরনের, আমি একসাথে সব বুঝাই দিতেছি। একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, বাংলায় লিখি, এবং আরেকটা হচ্ছে পিনোসাইটোসিস। একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, আরেকটা হচ্ছে পিনোসাইটোসিস। একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, আরেকটা কি? পিনোসাইটোসিস। খেয়াল করো জিনিসগুলা কি আমরা একটু ছোট্ট করে জানি। ফ্যাগো, এই ফ্যাগো ওয়ার্ডটা মানে হচ্ছে ভক্ষণ করা। ফ্যাগি মানে কি? ভক্ষণ করা। ফ্যাগি মানে হচ্ছে ভক্ষণ করা। সাইটো, সাইটো মানে হচ্ছে কোষ বা কঠিন পদার্থ। কোষ বা কি? কঠিন পদার্থ বা কঠিন বস্তু, বা তুমি জীবাণুও ধরতে পারো, যে কোনো ধরনের জীবাণু। এবং সিস মানে হচ্ছে প্রক্রিয়া। তার মানে ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে কোন একটি কঠিন বস্তু বা কোন একটা জীবাণুকে ভক্ষণ করার প্রক্রিয়া। ফ্যাগোসাইটোসিস মানে কি? কোন একটি জীবাণুকে বা কোন একটা কঠিন বস্তুকে ভক্ষণ করার প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? ফ্যাগোসাইটোসিস। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? ফ্যাগোসাইটোসিস। তারপর চলে যায় পিনোসাইটোসিস। দেখো পিনোসাইটোসিস, পিনো কথাটার মানে কি? পিনো, দেখো এই যে পিনো, পিনো মানে কি? পানি। পিনো মানে কি? পানি। এই পানি মানে কি? পানি কি তরল না? তার মানে এটা হচ্ছে তরল। সাইটো মানে কি? কোষ, সিস মানে প্রক্রিয়া। তার মানে পিনোসাইটোসিস কথাটার অর্থ এটা দাঁড়াইতেছে যে তরল জাতীয় কোনো কিছুকে ভক্ষণ করার প্রক্রিয়া। কি করার প্রক্রিয়া? তরল জাতীয় কোনো কিছুকে ভক্ষণ করার প্রক্রিয়া, বা তরল জাতীয় কোনো কিছুকে কোষের ভেতর নিয়ে আসার প্রক্রিয়া। বুঝতে পারছি? সাইটো মানে তো কোষ, তার মানে তরল জাতীয় কোনো কিছুকে কি করা? সাইটো মানে কোষ, কোষের ভেতর নিয়ে আসার প্রক্রিয়া। তো তরল জাতীয় কোনো কিছুকে
খেয়ে ফেলা বা ভক্ষণ করা বা কি কোষের ভেতরে নিয়ে আসার প্রক্রিয়াটাই কি পিনোসাইটোসিস। কি বলি? পিনোসাইটোসিস। তবে মূলত এই ফ্যাগোসাইটোসিস বলো আর পিনোসাইটোসিস বলো, এই দুইটা হচ্ছে এক্সোসাইটোসিসের অংশ। এটা আবার কি করে? এক্সোসাইটোসিস কি দেখো, এক্সো কথার মানে হচ্ছে ভেতরে, সরি এক্সোসাইটোসিস না, এন্ডোসাইটোসিস, সরি এন্ডোসাইটোসিসের অংশ। এন্ডো কথার মানে কি? এন্ডো মানে হচ্ছে ভেতরে, এন্ডো মানে কি ভেতরে, সাইটো মানে কি কোষ, সিস তার মানে কোনো কিছুকে কোষের ভেতরে প্রবেশ করানোর প্রক্রিয়ায় কি এন্ডোসাইটোসিস। মূলত এন্ডোসাইটোসিসের এই দুটা ভাগ, ঠিক আছে? আমি একটু লাইসিস অফ সেল দিয়ে তোমাদের বুঝেছি, মানে আলাদা করে রাখছি, ক্লিয়ার? আলাদাভাবে তোমাদের এটাকে বলছি। তার মানে আমাদের এই যে ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস দুটাই কি দেখো, এটা হচ্ছে বক্ষণ করার প্রক্রিয়া, এটাও কি বক্ষণ করার প্রক্রিয়া, বাট একটা হচ্ছে কঠিন বস্তু ভক্ষণ করার প্রক্রিয়া, আর একটা কি তরল পদার্থ ভক্ষণ করার প্রক্রিয়া। তাহলে দুইটাই কি ভক্ষণ করতেছে বা খাইতেছে বা ভেতরে প্রবেশ করাচ্ছে। দ্যাটস ওয়াই ভেতরে প্রবেশ করানো মানে কি এন্ডো, এই জন্য এন্ডোসাইটোসিস, ক্লিয়ার? এন্ডোসাইটোসিস। আর এক্সোসাইটোসিস মানে কি? এক্সো মানে কি এক্সিট বা বাহিরে বের করে দেওয়া, এক্সো মানে কি এক্সিট বা বাহিরে বের করে দেওয়া। তাহলে বাহিরে বের করে দেওয়ার প্রক্রিয়া কি এক্সোসাইটোসিস। ধরো একটা মজার ব্যাপার বলি, ধরো কোন একটা জীবাণু, ঠিক আছে, তোমার ব্লাডের চারপাশে ঘুরপাক খাইতেছে, ঠিক আছে, সুন্দর মতো সে নিজের মতো করে চলতেছে, কেউ তাকে বাধা দেওয়ার কিছু নাই, নিজের মতো করে সে চলতে আছে, ঠিক আছে, মানে এই কোষটারে ক্ষতি করতেছে, ওই কোষটারে ক্ষতি করতেছে, কোনো সমস্যা নেই। শ্বেতরক্তকণি, এই যে তোমার কই গেল লাইসোজোম, এই লাইসোজোম কি করছে, সে তার গতিবিধি লক্ষ্য করতেছে যে জিনিসটা কি, এত মানে এরকম বিটকেল টাইপের কিল্লিগা, ঠিক আছে, এত ক্ষতি করতেছে, হ্যাঁ, এই কোষ থেকে কিছু খাবার নিতেছে, ওই কোষটা নষ্ট করে ফেলতেছে, তো এত বিটকেল টাইপের কিল্লিগা, সে ফার্স্টে তার গতিবিধি পর্যবেক্ষণ করছে। পর্যবেক্ষণ করার পর তাকে বুঝতে পারছে যে হ্যাঁ এই লোকটা কি আমার দেহের জিনিস না, এ কি এসে ভেজাইলা, এসে বাইরের তে আইছে, ঠিক আছে, তো এরে ধরতে হইব। তো কি করবে, ফার্স্টে তারা একটু বুঝাবে যে ভাই আসেন আমার ঘরে আসেন, ঠিক আছে, আসেন চা নাস্তা খান, তারপর আপনি যা কাজ করার করেন, এতক্ষণ তো অনেক কাজকর্ম করছেন, তো আমার ঘরে এসে একটু চা নাস্তা খান, চা নাস্তা খাওয়ার পর তারপর অন্যান্য কাজকর্ম করেন, ঠিক আছে, ক্লান্ত হয়ে গেছেন না। তো মনে করো যে ওই জীবাণু তো মনে করো এদের তো আর ব্রেন নাই, মানুষের মতো অত মানে জটিল মস্তিষ্কের প্রাণী তারা না, তাই না? তো সে কি করবে, সে আচ্ছা ভাই চলেন যাই, তো কি করবে, এই লাইসোজোম তাদেরকে ভেসিকল তৈরি করার মাধ্যমে, মানে ক্ষুদ্র গহ্বর তৈরি করার মাধ্যমে ভেতরের দিকে নিয়ে আসবে। ভেতরের দিকে আনার পরে তাদেরকে কি করবে, ভেতরের দিকে আনার পরে তারে যেহেতু ঘরের ভিতরে ঢুকাই লাইছে, এখন তারে মনে করো একবারে নাই, মনে করো পারলে চাকু চুরি সিঁড়ি মাইরা এর প্রায় শেষ করে দিছে, বুঝতে পারছি? তাহলে কি ওই যে জীবাণুটাকে তার ঘরের ভিতরে ঢুকালো, এটা কি, এটা হচ্ছে এন্ডোসাইটোসিস। তাহলে এন্ডোসাইটোসিসের একটা অংশই কি এই ফ্যাগোসাইটোসিসের জীবাণুকে ভক্ষণ করা। এখন জীবাণুকে মারার পর এর কি করতে হবে, ভিতরে রেখে দিব। ধরো তুমি কারণে মারছো, মারার পর এর ভিতরে রেখে দিবা না তো, এটা কি করবে, এটা বাহিরে ফালাই দিবা, তাই না? তখন কি করবো, এই যে এন্ডোসাইটোসিস করার পরে তাকে কি মেরে ফেলে দেবে, বাইরে ফেলে দেবে। তো বাহিরে ফেলে দেওয়া মানে কি এক্সোসাইটোসিস, মানে হচ্ছে এদেরকে বাইরে বের করে দেওয়া, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের এন্ডোসাইটোসিস এবং কি এক্সোসাইটোসিস। এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা প্রত্যেকে আমাকে জানাও। হ্যাঁ 8 জন 9 জন, সমস্যা নেই, নেটওয়ার্ক প্রবলেম করতে পারে অনেকে, এই জন্য হয়তো বেরিয়ে যাচ্ছে, সমস্যা নেই, ওরা পরে দেখে নেবে, ক্লাস করে দেখে নেবে, সমস্যা নেই। আমাকে একটু জানাও তোমরা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা। তোমাদের কোষের চ্যাপ্টার শেষ করতে গিয়ে যে কত কিছু শিখাইছি, কাটাকাটি শিখাইছি, মারামারি শিখাইছি, আরো কত কিছু শিখাইছি, আর না হয় নাই বলি।
এই বাকি যারা আছেন একটু কমেন্ট করেন, আপনারা বুঝছেন কিনা কুইকলি আমাকে একটু কমেন্ট করেন। আমাদের ভিজিটর গ্রুপের অবস্থা কি, আমি হালকা উপরে দেখে আসি। আচ্ছা, ভিজিটর গ্রুপ আপাতত খালি আছে, সমস্যা নেই। বাহিরে ফেলে দেওয়ার পর কি হয়? ওকে ভাই, সংক্ষেপে আরেকবার এন্ডোসাইটোসিস আর এক্সোসাইটোসিস। ওকে আচ্ছা, আমরা এন্ডোসাইটোসিস এবং এক্সোসাইটোসিস কে আরেকবার একটু বলি। এক্সো মানে কি? এক্সিপে বাইরে বের করা, জীবাণুকে খাবে। এই খাওয়ার প্রক্রিয়াটা হচ্ছে এন্ডোসাইটোসিস, মানে ভেতরে প্রবেশ করাইছে, ঠিক আছে। আর তারপর খাবে, কি খাবে বুঝতেই পারতেছো। তো খাওয়ার পর তাকে মেরে ফেলবে, মেরে ফেলার পর তাকে এখন বের করে দেবে, মানে এক্সিট মানে বের করে দেবে। একটা হচ্ছে এক্সোসাইটোসিস, ক্লিয়ার? তাহলে জীবাণুকে ভেতরে প্রবেশ করার প্রক্রিয়া হচ্ছে এন্ডোসাইটোসিস, মেরে ফেলছে ফ্যাগোসাইটোসিস, তারপর কি বের করে দিছে এক্সোসাইটোসিস, ক্লিয়ার? এখন একজন কোশ্চেন করছে এক্সোসাইটোসিস এর পর কি হয়, মানে হচ্ছে মেরে ফেলছে, মেরে ফেলার পর তাকে বাইরে ফেলেছে, তারপর কি হয়? তারপর যে রক্ত স্রোতের মাধ্যমে এরা কি বডির বিভিন্ন অর্গানিক মানে বডির মাধ্যমে বিভিন্ন কিডনি দিয়ে পাস হয়ে যায়, মানে কিডনি দিয়ে এগুলা বেরিয়ে যায়, বা অন্যান্য যে কোনো প্রসেসে এরা বেরিয়ে যায়, বুঝতে পারছি? জীবাণুগুলা। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্মুথ হয় কখন? যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কোনো প্রকার রাইবোসোম থাকে না, তখন এদেরকে বলা হয় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে? বুঝতে পারছি? আর কার কোনো কোশ্চেন আছে? কুইকলি করো তোমরা। আমরা এরপর চলে যাব, এরপর আমাদের আরো কয়েকটা টপিক আছে। ওকে, এই পর্যন্ত কি আমাদের ক্লিয়ার? আমাকে একটু জানো আমরা কি ক্লিয়ার হয়েছি কিনা। তাহলে আমি পরবর্তী পার্টে চলে যাব, মেটামরফোসিস, অটোফেগ এবং অটোলাইসিস। আচ্ছা, কেরাটিন তৈরি হয় কেমনে? এটা কেমনে মানে কি? ভেতর তার যে গহ্বর আছে, লাইসোজোমের যে বেসিক তোমার গহ্বরটা আছে, সেই গহ্বরের ভেতর দিয়ে এই কেরাটিনটা প্রস্তুত হয়, ঠিক আছে? এছাড়া আর কোশ্চেন? তাহলে আমরা এই পর্যন্ত বুঝে গেছি, আমি এই পার্টটা বুঝে ফেলতেছি। ওকে, আমরা এখন মেটামরফোসিস সম্পর্কে জানবো। তো মেটামরফোসিস তো তোমরা জানোই, তাই না? জুলজি ফার্স্ট চ্যাপ্টার আমি পড়ে আসছি মেটামরফোসিস। তো তোমাদের কাছে আমার কোশ্চেন, হোয়াট ইজ মেটামরফোসিস? মেটামরফোসিস কি আমাকে একটু বলো। মেটামরফোসিস জিনিসটা কি আমাকে একটু বলো। এই মেটামরফোসিস জিনিসটা কি আমাকে একটু বলো, কুইকলি বলো। মোটায় রূপান্তরিত হওয়া। আচ্ছা, ব্লার হয়ে গেছে, হ্যাঁ এখন ঠিক আছে। এই মেটারের তিনটা কিওয়ার্ড, মেটা মানে মোটা, মেটা মানে মাঝে, মেটা মানে কি পরিবর্তন। এইখানে মেটা ওয়ার্ডটা কিভাবে ব্যবহৃত হবে দেখো। এই মেটা মানে হচ্ছে তোমার পরিবর্তন, এই মেটা মানে কি পরিবর্তন। মর্ফ, এই মর্ফ কথার মানে হচ্ছে আকার বা আকৃতি, আকার বা আকৃতি, আকার বা আকৃতি। আর সিস, সিস মানে হচ্ছে প্রক্রিয়া, সিস মানে কি
প্রক্রিয়া। অনেকে বলে ওসিস মানে প্রক্রিয়া, ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হচ্ছে যখন দুইটা ভিন্ন ল্যাঙ্গুয়েজ একসাথে যুক্ত হয়, ধরো একটা হচ্ছে ল্যাটিন, একটা হচ্ছে গ্রিক, তখন ওই দুইটা একসাথে কি ও দ্বারা যুক্ত হয়, ঠিক আছে? তো ওই জন্য কি এই সিস মানে হচ্ছে প্রক্রিয়া, আর ওটা হচ্ছে এই দুইটা আলাদা ল্যাঙ্গুয়েজ থেকে আসছে বিধে এই দুইটাকে আমরা একত্রিত করছি ও দ্বারা, ক্লিয়ার? যাই হোক, তো মেটামরফোসিস অর্থাৎ আকার আকৃতি পরিবর্তন করার প্রক্রিয়াই কি মেটামরফোসিস। তোমাদের বুঝাইছিলাম, ধরো এটা হচ্ছে শুয়োপোকা, তোমরা জানো এই শুয়োপোকা আস্তে আস্তে চেঞ্জ হয়ে কি তৈরি করে, এরকম প্রজাপতি তৈরি করে, তাই না? তাহলে বাচ্চাকালে সে থাকে এরকম, আর একটু ছোট আর কি, ধরো এরকম বাচ্চাকালে সে থাকে কি এরকম, ঠিক আছে? বড় হওয়ার পর কি হয়ে যায়, সে এরকম হয়ে যায়। তাহলে কি এই আকার আর এই আকারের সাথে তার কোনো পার্থক্য আছে? নাই। তাহলে কি আকার আকৃতি কি পরিবর্তন হয়ে গেছে। তাহলে এই আকার আকৃতি পরিবর্তনের যে প্রক্রিয়া, দ্যাট ইজ কল্ড কি মেটামরফোসিস। মেটামরফোসিস, ক্লিয়ার? তারপর আসি অটোফ্যাগি এবং অটোলাইসিস, এটা নিয়ে আজকে একটু কথা বলবো। তাহলে আমাদের অটোফ্যাগি এবং অটোলাইসিসটা পড়ালে আমাদের আজকে টপিক শেষ হয়ে যাবে। ওকে, তো আমি এটা মুছে ফেলতেছি। তোমরা আমাকে বলো আমরা কি পর্যন্ত বুঝছি কিনা, প্রত্যেকে জানাও, তাহলে আমরা পরবর্তী অটোফ্যাগি এবং অটোলাইসিসে চলে যাব। আমাকে একটু বলো তোমরা বুঝছো কিনা। এ সবাই জানো আমাদের, তোমরা বুঝছো কিনা? শ্রাবণ, তোমার ওই জায়গাটা কোন জায়গা বলো তো? ওই জায়গাটা মানে কোন জায়গা? সবাই আমাকে একটু জানো যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা, তাহলে আমরা পরবর্তী পার্টে চলে যাব। ওকে, এবার আমরা চলে যাব অটোফ্যাগি এবং অটোলাইসিস। অটো মানে কি নিজে নিজে, ফ্যাগি মানে একটু আগে পড়াইছি ভক্ষণ করা, ফ্যাগি মানে কি ভক্ষণ করা, অটো মানে নিজে নিজে। লাইসিস, লাইসিস মানে কি ভাঙা। তো একটা হচ্ছে অটোফ্যাগি যেটা কিনা নিজে নিজে ভক্ষণ করা, একটা হচ্ছে অটোলাইসিস যেটা কিনা নিজে নিজে ভাঙা, ঠিক আছে? খেয়াল করো, ধরো তোমার একটা কোষ, ধরো একটা কোষ, এই হচ্ছে একটা কোষ, এই কোষের ভেতরে লাইসোজোম আছে, তারপর মাইটোকন্ড্রিয়া আছে, প্লাস্টিড আছে, নিউক্লিয়াস আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, তাই না? অনেক কিছুই তো আছে একটা কোষের ভিতরে। তো যখন এই যে লাইসোজোম, লাইসোজোম যখন এখান থেকে লাইসোজোম এনজাইম গুলা ক্ষরণ করে, কি এনজাইম ক্ষরণ করে? লাইসোজাইম এনজাইম ক্ষরণ করে। লাইসোজোম যখন লাইসোজাইম এনজাইম ক্ষরণ করে তখন কি হয়? তখন সে কি করে? একটা একটা করে অঙ্গাণুগুলো কি করে আস্তে আস্তে ভক্ষণ করে ফেলে না? খেয়াল করো, এই যে একটা একটা করে অঙ্গাণু ভক্ষণ করতেছে, সে কি করতেছে? একটা একটা করে অঙ্গাণু ভক্ষণ করতেছে। এই যে লাইসোজোম যখন এখানে আসে তখন কি এই যে অঙ্গাণুগুলো ভক্ষণ হয়, যখন আস্তে আস্তে সামনের দিকে যায় তখন কি এই যে অঙ্গাণুগুলো ভক্ষণ হইতেছে। তার মানে কি এটাকে বলে আমরা অটোফ্যাগি, একটা একটা করে অঙ্গাণু ভক্ষণ করতেছে সে, বুঝতে পারছি? এটাকে বলা হয় অটোফ্যাগি। কোন অঙ্গাণু? নিজের অঙ্গাণু বা এই কোষের ভেতরে থাকা কোন একটা জীবাণুকে ভক্ষণ করতেছে কি অটো, ওইটাকে আমরা বলবো কি অটোফ্যাগি। অর্থাৎ একটা একটা করে জিনিস ভক্ষণ করবে, খেয়ে ফেলবে, একবার ভেতরে নিয়ে ফেলবে, বুঝতে পারছি? এটা হতে পারে কোন একটা কোষীয় অঙ্গাণু বা হতে পারে কোন একটা জীবাণু।
বা হতে পারে কোনো একটা টক্সিক পদার্থ, ঠিক আছে, সে কি করবে, ভিতরে নিয়ে ফেলবে, এটাকে বলি আমরা অটোফ্যাগি। তো যখন যখন সে এইভাবে করে পুরো কোষটাকে খেয়ে ফেলবে, আবার বলি, যখন এইভাবে করে সে পুরো কোষটাকে নিজে নিজে খেয়ে ফেলবে বা নিজে নিজে ভেঙে ফেলবে, তো পুরো কোষটাকে তো তোমার আস্তে আস্তে এটা ভেঙে ফেলতে পারে, তাই না, বা খেয়ে ফেলতে পারে, ওইটাকে বলে আমরা অটোলাইসিস। সো অটোলাইসিস হচ্ছে সম্পূর্ণ কোষটাকে, অটোলাইসিস মানে কি, সম্পূর্ণ কোষটাকে ভেঙে ফেলবে। আর অটোফ্যাগি মানে কি, অটোফ্যাগি মানে হচ্ছে একটি একটি করে অঙ্গাণু ভক্ষণ করবে, জীবাণু হতে পারে, তাই না, একটি একটি করে অঙ্গাণু বা জীবাণু ভক্ষণ করবে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? প্রত্যেকে আমাকে জানাও যে আমরা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছি কিনা, যে অটোফ্যাগি এবং অটোলাইসিসের মধ্যে ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কি আমরা বুঝতে পারছি? আমাকে একটু বলো। এটা আমি ক্লাস শেষে আলোচনা করব, এক্সাম আছে কি নাই। প্রত্যেকে আমাকে জানাও ক্লিয়ার কিনা। তোমাদের আগে আচ্ছা ক্লিয়ার হয় নাই, ও আচ্ছা আচ্ছা কালকের এক্সাম। তোমাদের আগে অটোফ্যাগি এবং অটোলাইসিস নিয়ে একটু কনফিউজ ছিল, আশা করি এখন ক্লিয়ার হয়ে গেছে। যদি একটা একটা করে অঙ্গাণু গ্রহণ করে বা খেয়ে ফেলে এটাকে বলা হয় অটোফ্যাগি, অনেকে অটোফাজিও বলে, অটোফাজি বা অটোফ্যাগি, যেটা ইচ্ছা সেটা বলতে পারো, ঠিক আছে। আর যদি এভাবে করে পুরো সম্পূর্ণ কোষটাকে খেয়ে ফেলে তখন সেটাকে আমরা কি বলি, অটোলাইসিস। তোমাদের কাছে আমার কোশ্চেন, যখন একটা লাইসোজোম বা যখন তুমি রোজা থাকো, সামনে রোজা আসতেছে, তো যখন তুমি রোজা থাকো বা তুমি উপবাস থাকো তখন কি তীব্র খাদ্যাভাব দেখা দেয়। তো তখন তীব্র খাদ্যাভাবের ফলে কি হয়, পুরো লাইসোজোমটা ফেটে যায় না। তো এই যে লাইসোজোমের থলিটা যে ফেটে যায়, ফেটে যাওয়ার পর সেটা কি করবে, অটোফ্যাগি করবে না অটোলাইসিস করবে? তোমাদের কাছে আমার কোশ্চেন, সে অটোফ্যাগি করবে না অটোলাইসিস করবে? অ্যান্সার দুইটাই হয়, বাট একটা অ্যান্সার দিতে হবে। কোনটা করবে বলো কুইকলি। অটোফ্যাগি, ওকে। চিত্রা দাস বলছে অটোফ্যাগি। আর কেউ? স্বপ্নিল দেব বলছে অটোলাইসিস। অনলাইনে এখন অনেক স্টুডেন্ট আছে, তারা প্রত্যেকে আমাকে বলো যেটা অ্যান্সার কি হবে। আমি প্রত্যেকের অ্যান্সার জানতে চাই, যারা যারা আছো। অটোলাইসিস করে নষ্ট, আচ্ছা ঋত্বিক দাস বলছে অটোলাইসিস করে নষ্ট কোষ ভক্ষণ করবে, ওকে। অটোলাইসিস, ওকে, অটোলাইসিস হবে, ওকে। আরো যারা যারা আছো কুইকলি কমেন্ট করো, প্রত্যেকে যারা যারা আছো। অটোলাইসিস, ওকে, বাকিরা অটোলাইসিস। তারপর আর নাই অটোফ্যাগি, ওকে। তারপর আচ্ছা এরপর আর নাই। খেয়াল করো, ধরো এই হচ্ছে তোমার কোষটা, লাইসোজোমের থলিটা ফেটে গেছে, ফেটে যাওয়ার পর যখন কোন একটা কিছু ফেটে যাবে সে কি প্রায় ব্লাস্টের মতো হবে না? তো যদি ব্লাস্টের চিন্তা করো তখন কি এই যে লাইসোজোমটা পুরো চারদিকে ছড়িয়ে পড়বে কি পড়বে না, তখন কি পুরো কোষটাই কি ডিরেক্ট সে কোষটাকে নষ্ট করে ফেলবে বা ভেঙে ফেলবে, বুঝতে পারছি? তখন কি অটোলাইসিস হবে। এই জন্য তোমাদের বইতে বলা আছে তীব্র খাদ্যাভাবের ফলে যখন একটা সম্পূর্ণ কোষ ভক্ষণ করে ফেলে বা ভেঙে ফেলে তখন সেটাকে আমরা কি বলি, অটোলাইসিস। একটা মজার ব্যাপার বলি, আমাদের প্রত্যেকটা ধর্মগ্রন্থে বলা আছে রোজা বা উপবাস রাখার জন্য। কেন বলা আছে?
দেখো তোমাদের বডিতে বা আমাদের বডিতে কিন্তু প্রতিনিয়ত ক্যান্সার কোষকলা তৈরি হইতেছে এবং সেই ক্যান্সার কোষকলাগুলোকে আমাদের ডাব্লিউবিসি বা শ্বেত রক্ত কণিকার বিভিন্ন কোষ এদেরকে মেরে ফেলতেছে। তবে কিছু কিছু কোষ আছে যেগুলো আমাদের স্কিনে তৈরি হয়, যে কোষগুলোকে আমাদের বডি সহজে মারতে পারে না, যেগুলো পরবর্তীতে ভয়ানক রূপ লাভ করে বা ক্যান্সার তৈরি করে। তো এই যে কোষগুলোকে অবশ্যই কি করা উচিত, আমাদের মেরে ফেলা উচিত। যে শুরু যখন হবে, ধরো একটা দুইটা বা তিনটা কোষে তোমার ক্যান্সার কোষ আছে, ঠিক আছে, তোমার তিনটা ক্যান্সার কোষ আছে সাপোজ, তাহলে যখন এই তিনটা আছে তখন কি তুমি চাইলে রোজা বা উপবাসের মাধ্যমে ক্যান্সার কোষগুলোকে কি করতে পারো, ধ্বংস করে ফেলতে পারো। বুঝতে পারছি? এবং ধর্মীয় ভাবে এটাও বলা আছে যে তুমি যদি রোজা থাকো বা উপবাস থাকো, আমাদের হিন্দু ধর্মগ্রন্থ বলি তোমাদের যে আমাদের প্রতি 15 দিন পর পর একাদশী, জানো তোমরা যে একাদশী দ্বাদশী এগুলা রাখতে হয়। কেন রাখতে হয়? কারণ হচ্ছে যে 15 দিন পর পর তুমি যদি উপবাস থাকো বা রোজা থাকো, তখন কি হবে, তোমার বডিতে থাকা যে দুর্বল কোষগুলো আছে বা ক্যান্সার কোষগুলো আছে বা যে কোষগুলা প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারবে না, সেই কোষগুলা কি হয়, সেই কোষগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। তখন কি তুমি তোমার বডিতে এক্সট্রা এনার্জি পাও। বুঝতে পারছি? অনেকে চিন্তা করে না খেয়ে থাকলে তো আমার বডিতে এনার্জি হবে না। হ্যাঁ, তখন হয়তো এনার্জি হবে না, বাট ওইটা কিন্তু তোমার ফিউচারে একটা গুড ইফেক্ট ফেলবে। বুঝতে পারছি? তো এই জন্য তোমরা চেষ্টা করবা অটোফ্যাগি বা অটোলাইসিস বা যেটাই বলো, এটাকে নিজের বডিতে সবসময় চালু রাখার জন্য। ঠিক আছে? অলমোস্ট তোমার 12 থেকে 13 ঘন্টা তুমি যদি না খেয়ে থাকো, তাহলে তোমার বডিতে অটোমেটিক অটোফ্যাগি বা অটোলাইসিস শুরু হবে। ক্লিয়ার? তখন কি তোমার বডিতে থাকা যে নষ্ট বা অপরিপক্ক বা তোমার ক্যান্সার কোষগুলো, সেগুলো কি অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে। তো যাই হোক, আজকে আমরা অনেক কিছু পড়াশোনা করলাম। তো কয়েকজন আছে, কয়েকজন নাই, হয়তো বা ক্লাসটা জুমে নিলে ভালো হইতো, অনেকের মতামত। তো আমার মতামত হচ্ছে ক্লাসটা আমি জুমেই নিতাম, তবে এফবি লাইভে নিচ্ছি এই কারণে, অনেক মানে যতবারই এফবি লাইভে ক্লাস করেছি তোমাদের নেটওয়ার্ক প্রবলেম ছিল। তো আজকে ক্লাস নিয়ে একটু দেখলাম যে নেটওয়ার্কটা কিরকম। ঠিক আছে? আর তৃতীয়ত হয়েছে, আমাদের ফেসবুক লাইভে অনেক স্টুডেন্ট আছে যারা আমাদের ভিজিটর গ্রুপে অ্যাড নাই, তো তারা তো ক্লাসটা পাচ্ছে না। তো এই জন্য আমি ফেসবুক লাইভে ক্লাসটা করাইছি। আচ্ছা শ্রাবণ, তুমি আমাকে বলো যে কোন জায়গাটা তুমি বুঝো নাই, কোন জায়গাটা তুমি বুঝো নাই, ওই জায়গাটা তো কোন জায়গাটা? রোহিত কি আর পড়াইবেন না? আমি ল্যাবেও রোহিতার যে ব্লাড সার্কুলেশনটা আছে, তোমাদের আর্টারিওল সিস্টেম মানে হচ্ছে ধমনীতন্ত্র এবং ভেনিউল সিস্টেম মানে শিলাতন্ত্র, এই দুটারই ভিডিও আমি আমাদের টিএনএস গ্রুপের ফেসবুক এই যে ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে দিচ্ছি, ওখান থেকে দেখে নিও তোমরা। আর রুইমাস তোমাদের ফার্স্ট ইয়ারদের জন্য মেবি আর করানো হবে না, কারণ সামনে আমাদের আর অনেকগুলো চ্যাপ্টার আছে। ঠিক আছে? আমাকে দ্রুত শেষ করতে হইতেছে এবং তোমরা জানো আমরা অনেক দ্রুত আমাদের সেল কেমিস্ট্রি চ্যাপ্টারটা শেষ করতেছি, কারণ অনেকগুলো চ্যাপ্টার বাকি আছে আমাদের এবং তোমাদের এক্সাম প্রায় নিয়ার টু ডোর বলতে পারো, কাছাকাছি। কারণ যদি আমরা রিভিশন দিয়ে আবার যদি ক্লাসগুলো করাতে যাই, তখন কিন্তু দেখা যাবে যে বই শেষ হবে না। ঠিক আছে? তো এই জন্য আমি চেষ্টা করতেছি তোমাদের যে টপিকগুলো একটু কঠিন লাগবে, এগুলোর উপরে অনলাইন ক্লাস নিয়ে হোক বা ভিডিও করে হোক বা রেকর্ডিং ক্লাস হোক, যে কোনো ভাবে হোক তোমাদেরকে প্রোভাইড করার জন্য। বুঝতে পারছি? নর্মাল ক্লাসে আমরা নর্মালি টেনে যাব যতটুকু পারি। ঠিক আছে? কোন জায়গায় সমস্যা? আর স্বপ্নের তোমার কোথায় সমস্যা, টাওয়ারে না সিগন্যালে, কোনটা? আরেকবার? আচ্ছা কোনটা আরেকবার? আচ্ছা পুরোটাই আরেকবার বলে দিই। অটোফ্যাগি মানে হচ্ছে, আচ্ছা আচ্ছা এখানে তো কিছুই লিখি না, কি যেন পড়াইতেছিলাম আমি তো ভুলে গেছি। স্বপ্নের আরেকবার একটু মনে করে দেও তো, আমি তো ভুলে গেলাম কি পড়াইতেছি। আমাকে একটু মনে করাই দাও কি পড়াইতেছি।
শ্রাবণের পেন্সিল ভোতা হয়ে গেছে, বুঝতে পারছি। শার্পনার লাগবে। আচ্ছা, আমরা আজকে মনে হয় আর ওই জায়গাটা খুঁজে পাওয়া যাইব না। এই নিজের স্বপ্ন নিজে খুঁজে লো, তোমার আবার স্বপ্ন কে দিব? হ্যাঁ, আচ্ছা, আমি তোমাদেরকে একটুখানি রোজা বা উপবাস থাকার যে সুফল সেটা নিয়ে আলোচনা করছিলাম। তো কেন রোজা থাকলে বা উপবাস থাকলে তোমাদের জন্য ভালো, ওটাই আর কি। আচ্ছা, ঋত্বিক দাস অনলাইনে পাওয়া যায়, তুমি কি কিনছিলা নাকি অর্ডার করছিলা? এক্সপার্ট। অনেক পূর্ণ হয়। আচ্ছা, আচ্ছা, তোমরা আমাকে বলো যে, কমেন্ট দেখে আর লাভ নেই, তোমরা আমাকে বলো যে তোমরা আজকে এই পর্যন্ত সবাই বুঝছো কিনা, তাহলে আমরা ক্লাসটা এই পর্যন্ত শেষ করব। প্রত্যেকে জানাও বুঝছো কিনা আমাকে, প্রত্যেকে, এভরিওয়ান, ইচ এন্ড এভরিওয়ান, কমেন্ট করে জানাও যে তোমরা বুঝছো কিনা, প্রত্যেকে। ওকে, বাঁধন করেন ভাই মানে কি? এই আমি কি করব? হ্যাঁ, আচ্ছা, ও ভুলে গেছো ঋত্বিক, সমস্যা নেই, ভুলে যাওয়া মানে ভালো লক্ষণ। ওইটা যদি তুমি না ভুলতে পারো তাহলে বুঝবো যে তোমার ব্রেন ভালো না। যে পড়ে পড়ে ভুলে যায় তাদের ব্রেন ভালো। ওইটা বুঝো নাই, এখন এতক্ষণ মনোযোগ দিয়া ক্লাস করলাম, মিষ্টি খাবো। হ্যাঁ, মিষ্টি খাইতে পারো ইনস্ট্যান্ট এনার্জি পাওয়ার জন্য। ইনস্ট্যান্ট এনার্জি পাওয়ার জন্য তুমি মিষ্টি খাইতে পারো, চাইলে এনার্জি অনেক লস হয়েছে এই জন্য চাইলে মিষ্টি খাইতে পারো, বা ডিরেক্ট গ্লুকোজের পানি খেতে পারো, ঠিক আছে? তাই ইনস্ট্যান্ট এনার্জি পাবো। ওকে, আচ্ছা, তাহলে কি আমরা ক্লাস আজকে এই পর্যন্ত রাখলাম, ঠিক আছে? তো তোমাদেরকে আজকে জানাচ্ছি একটু নতুন ভাবে, আজকে বিদায় জানাই, সেটা হচ্ছে সবাইকে সিইউ। সিইউ মানে বুঝো? সবাইকে সিইউ, সিইউ মানে হচ্ছে কপাল, কপাল। তো সবাইকে সিইউ, সবাইকে পরবর্তীতে দেখা হবে আবার, ঠিক আছে? তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই। ওকে, বাই সবাইকে।